তাহলে 7 ব্যাচের 3টা পরীক্ষা কয় তারিখে? 22 আর 29। আচ্ছা, তাহলে তো আপনাদের কমই আছে। 3টা পরীক্ষা কাদের? আমাদের হচ্ছে লাস্ট 29 তারিখ হচ্ছে এই 3টা পরীক্ষা। 29 একটা সপ্তাহ আছে, মানে একটা আছে পরীক্ষা। আর ফার্স্ট যেটা 15 তারিখে মনে আছে দুইটা। ও 23 তারিখে যেটা 23 না, 22 আমাদের তো ওই যে 23 তারিখ লেখা 15 22 এটা হচ্ছে আগে 15 22 হচ্ছে। তাহলে কি কবে 3টা পরীক্ষা? লাস্ট 29 তারিখ মনে হয়। আমার এটা আগে তোমাকে হোয়াটসঅ্যাপে দিছি আমি। নাই আপডেটটা দিয়েছি। যাই হোক, সপ্তাহে তাহলে সব দিন তো 3 হ্যাঁ, একদিনে 3টা। আর 22 তারিখে 22 তারিখে একটা আর 15 তারিখে দুইটা আছে। আচ্ছা, এরকম মাঝখানে যদি একটার জায়গায় দুইটা দিয়ে দিত তাহলে আমাদের নানাভাবে ম্যাচ করতে পারে নাই আর কি, আর ইয়ে করতে পারে নাই। একটু কষ্ট হবে রোজা যেহেতু। রমজান মাসে একটু কষ্ট হয়ে যায়। 3টা পরীক্ষার টাইম কখন কখন দিচ্ছে 29 তারিখে? ম্যাম এটা দিছে হচ্ছে 4টা দিন লাগছে 9:30 থেকে আমাদের আগে দুইটা আছে। 4:30। আর 3টা থেকে বোধহয় আবার না, 2:30 থেকে 4:30। 2:30 থেকে 4:30। কারণ আপনাদের বাসায় যেতে হবে, ইফতার আছে। রোজায় ইফতার হবে হলো প্রথমের দিকে হলো 6:10 প্রথম দিন, একদম 30 রোজা পর্যন্ত যে ঠেকবে 6:30। সো যথেষ্ট ছোট দিন, বিকজ আমরা তো 7:15 ইফতার করলাম। আগামী বেশ কয়েক বছর এরকম ইয়ার মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, না তারও আগ পর্যন্ত ডিসেম্বর জানুয়ারিতে এগুলো তো আগাবে। এরকম জানা যায় যে মানে এটা হিসাব করলে দেখা যাবে যে আগামী 35-36 বছর মোটামুটি এই সময় থাকবে। মানে এই সময় মানে বলতে ধরেন এখন আছে হলো মার্চ মাস, মার্চের 12, আবার মার্চের 12তে যদি রোজা পড়তে যায় তাহলে 35-36 বছর লাগবে। আচ্ছা, আমরা ছিলাম, এটা শেষ করে ফেলি, সংক্ষেপেরটাই বলি। নাইট একজন ডুয়ার্ফ আর একজন লেডি উনা, সুন্দরী রাজকুমারী। তো রেড ক্রস খোদাই করা, রেড ক্রস নাইট বলা হয়। আর এই যোদ্ধা হলো ন্যায়পরায়ণতা এবং পবিত্রতার প্রতীক। এই সাহসী যোদ্ধার সফর সঙ্গী লেডি ইউনা। তার লেডি ইউনা বাবা মাকে একটা ড্রাগনের হাত থেকে রক্ষা করার জন্য অনেক দূরের পথ অতিক্রম করতে হচ্ছে। ইউনার বাবা মা হলো একটি রাজ্যের রাজা এবং রানী, যাদেরকে একটি ড্রাগন বন্দি করে রেখেছে। এই মহাকাব্যে লেডি ইউনা হলো সত্যের প্রতীক। সে তার পিতামাতাকে রক্ষার জন্য কুইন গ্লোরিয়ানার কাছে সাহায্য চায়। আচ্ছা, কুইন গ্লোরিয়ানার মেয়ে কিন্তু ইউনা না, কুইন গ্লোরিয়ানা হলো আরেক মহিলা। সুতরাং কুইন গ্লোরিয়ানা তাকে সাহায্য করার জন্য রেড ক্রস নাইটকে দায়িত্ব দেয়। আচ্ছা, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করে পলিটিক্যালি, সেটা পরে আসছি। তো এর পরের ভাগে আছে মনস্টার এররের সাথে লড়াই। তো তারা ঘন বনের মধ্যে দিয়ে ভ্রমণ করতে থাকে। শীঘ্রই ভারী বৃষ্টি শুরু হয়, দমকা হাওয়া বইতে থাকে, যাত্রা থামিয়ে আশ্রয় খুঁজতে বাধ্য হয়। যখন ঝড় শেষ হয় তখন তারা বনের ভেতর রাস্তা হারিয়ে ফেলে, খুঁজতে খুঁজতে একটা গুহার সামনে হাজির হয়। কিন্তু বিপদ সম্পর্কে লেডি ইউনা সতর্ক করে। গুহার মধ্যে মনস্টার বা দানব দেখতে পায়, ওই যেটা বললাম, অর্ধেক নারী অর্ধেক সাপ। এই দানবটা হলো, এই মনস্টারের একটা নাম ছিল, মনস্টারের নাম হলো এরর মানে হলো ভুল ভ্রান্তির প্রতীক। এই দানবের পাশে তার হাজার হাজার বাচ্চা রয়েছে। এটা দেখে রেড ক্রস নাইট খুবই রাগান্বিত হয়ে যান, দানবকে আক্রমণ করেন। তরবারি দিয়ে দানবকে সজোরে আঘাত করাতে দানবটি লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে দানবটি রেড ক্রস নাইটকে তার লেজ দিয়ে সজোরে জাপটে ধরে। এতে রেড ক্রস নাইট বেশ বিপদে পড়ে যায়। তখন লেডি ইউনা তাকে লড়াইয়ে ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়। রেড ক্রস নাইট তখন তরবারি দিয়ে সজোরে দানবের গলায় আঘাত করে দানবের গলা কেটে যায়। গলা দিয়ে বিষাক্ত কালো রঙের রক্ত বের হতে থাকে। দানবের বমিতে বিপুল সংখ্যক বই এবং কাগজপত্র থাকে, যেগুলো আচ্ছা, দানবের বমির মধ্যে বা শরীরের মধ্যে থেকে বিপুল সংখ্যক কাগজপত্র বের হতে থাকে, যেগুলো রোমান ক্যাথলিকদের বিভ্রান্তিমূলক বিভিন্ন ধর্মীয় লেখনীর সিম্বল। আচ্ছা, মানে এখানে যেটা বোঝাচ্ছে যে দানবের যে বমিগুলো ওইটাকে সিম্বলাইজ করেছে রোমান ক্যাথলিকদের ক্র্যাপ বা ট্র্যাশ বা বুলশিট, এরকম করে লেখক বোঝাচ্ছে। আসলে বোঝা যাচ্ছে এডমন্ড স্পেন্সার কড়াভাবে অ্যাংলিকানদের সমর্থক, রানী এলিজাবেথের একেবারে কি বলবো ডাইহার্ড চাটুকার।
চাটুকার, এটাই বলবো। কারণ রোমান ক্যাথলিকদের তো মানে একটা দল, একটা চাটার দল থাকবেই আর কি। সো দানবের বাচ্চাগুলো এখন এই বিষাক্ত রক্ত শোষণ করা শুরু করে, তারাও মারা যায়। অর্থাৎ রেড ক্রস নাইট, যিনি ন্যায়ের প্রতীক, উনি ভুল ভ্রান্তির দানব মনস্টার এভিলকে পরাজিত করেন। এই বীরত্বের জন্য লেডি ইউনা তাকে অভিবাদন জানায়। আচ্ছা, 3, আর্কিমাগোর চক্রান্ত। আর্কিমাগো নামে একটা ক্যারেক্টার আছে। তো পুনরায় তারা যাত্রা শুরু করে। তারা তাদের রাস্তা খুঁজে পায় এবং বন থেকে বের হতে সমর্থ হয়। তারা অনেক পথ অতিক্রম করে। অবশেষে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয় তাদের। বৃদ্ধ লোকের পরনে ছিল কালো বর্ণের ঢিলেঢালা লম্বা পোশাক। তাকে দেখে ধার্মিক মনে হচ্ছিল। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, এই বৃদ্ধ লোকটি তাদেরকে কুঁড়ে ঘরে আশ্রয় দিতে চায়। তো তার একটা কুঁড়ে ঘর ছিল এবং একেবারে জনমানব শূন্য এলাকায় সেই বৃদ্ধের কুঁড়ে ঘর। রেড ক্রস নাইট এবং লেডি ইউনা আশ্রয় নিতে রাজি হলো, কারণ তারা খুবই ক্লান্ত ছিল, অনেক দূর অতিক্রম করে এসেছে তারা। তো রাতের বেলা বৃদ্ধ লোকটি তাদের সাথে ধর্মীয় ব্যাপারে আলাপ করে। আলাপ শেষে রেড ক্রস নাইট এবং লেডি ইউনা আলাদা আলাদা জায়গায় যায় এবং ঘুমিয়ে পড়ে। তখন বৃদ্ধ লোকটির আসল রূপ প্রকাশ পায়। সে জাদুর বই বের করে এবং মন্ত্র পড়তে থাকে। এই ব্যক্তিটি আসলে হলো আর্কিমাগো। সে মন্দ এবং ভণ্ডামির প্রতীক। সে রোমান ক্যাথলিক পাদ্রীদেরকে রিপ্রেজেন্ট করে। সে লেডি ইউনা এবং রেড ক্রস নাইটের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একটা চক্রান্ত তৈরি করে। আর্কিমাগো তার চক্রান্ত সফল করার জন্য দুজন খারাপ আত্মাকে আহ্বান করে। সে একটি আত্মাকে ঘুমের দেবতা মরফিয়াসের কাছে পাঠায়, সেই দেবতার কাছ থেকে যৌন লিপ্সার খারাপ স্বপ্ন নিয়ে আসার জন্য। তারপর সে অপর আত্মাটিকে জাদুর মাধ্যমে লেডি ইউনার মতো করে দেয়। এরপর সে খারাপ স্বপ্নটিকে রেড ক্রস নাইটের মাথায় প্রবেশ করায় এবং ছদ্মবেশী আত্মাকে রেড ক্রস নাইটের বিছানায় পাঠায়। খারাপ স্বপ্ন দেখে রেড ক্রস নাইটের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে লেডি ইউনা, যিনি ছদ্মবেশী আত্মা, তাকে চুম্বন দিতে উদ্ধত হচ্ছে। তো নাইট সেই মহিলার এরকম চরিত্র দেখে বেশ হতাশ হয়ে পড়েন। তিনি ইউনাকে এরকম খারাপ কাজ করা থেকে বিরত থাকতে বলেন এবং তাকে দূরে সরিয়ে দেন। সুতরাং আর্কিমাগোর প্রথম চক্রান্ত এখানে ফেইল্ড। এভাবেই কবিতার প্রথম বুক 1 ক্যান্টো 1 শেষ হয়। এই কবিতাটি একটি অ্যালিগরিক্যাল কবিতা, যেখানে রূপক গল্পের মাধ্যমে যে রোমান ক্যাথলিক চার্চ আর পাদ্রীদের কপটতাকে তুলে ধরা হয়েছে আর কি। আচ্ছা, এটা গেল হলো প্রথম পার্ট। বাকি পার্টগুলো আমাদেরকে জানতে হবে। বাকি পার্টগুলো জানার থেকেও জরুরি হলো যে এই আটার উপরে বেশি দেওয়া, এমফ্যাসিস দেওয়া, বিকজ 2 আর 3 আমাদের নাই, আমাদের পার্ট 1টা শুধু। ঠিক আছে? আচ্ছা, এডমন্ড স্পেন্সার সম্পর্কে একটু বলি। উনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মনে করা হয়। উনি 1552 সালে ওই যে লন্ডনের ইস্ট স্মিথফিল্ড ওখানে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন টেইলর, কাপড় তৈরি করে। লিঙ্কন শায়ার থেকে লন্ডনে এসেছিল তার পরিবার। আর উনি একটা বিদ্যালয়ে একটা ভর্তি হয়েছেন। তারপর কেমব্রিজে আলটিমেটলি যখন ইউনিভার্সিটি লাইফে কেমব্রিজে গ্র্যাজুয়েট হন এবং কেমব্রিজ থেকেই MA ডিগ্রি লাভ করেন। তো মানে প্রথমে কেমব্রিজ থেকেই তার অ্যানোনিমাসলি একটা অনুবাদ প্রকাশিত হয়। তো এরপরে দ্য শেফার্ডস ক্যালেন্ডার্স নামে একটা কাজ 1580 সালের দিকে প্রকাশিত হয়, যেটা ওনার প্রথম কোনো বড় কাজ ছিল। আর 1595 সালে তার অ্যামোরেটি অ্যান্ড এপিথালামিয়ন নামে একটা বিখ্যাত সনেট গুচ্ছ প্রকাশিত হয়। 1594-এ এলিজাবেথ বয়লি নামে এক মহিলার সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনার বিখ্যাত সাহিত্যকর্মর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য। পেত্রার্কীয় সনেটের অনুকরণে প্রেম বিষয়ক যে সনেটগুলো রচনা করে তিনি ইংরেজি সাহিত্যে খ্যাতিমান হয়ে আছেন। আসলে ওনার অনুপ্রেরণা ছিল হলো পেত্রার্ক। ওনাকে দেখে পেত্রার্কের যে সনেটগুলো ওটার মতো উনি স্পেন্সারিয়ান সনেট ওরকম লিখে পরিচিত। তো উনি 1599 সালে মারা যান। স্পেন্সারের অ্যামোরেটি কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1595-এ প্রেমিক কর্তৃক প্রেমিকাকে, ওই প্রেম ভালোবাসার কবিতা আর কি। এই অ্যামোরেটিতে ধারণা করা হয় এলিজাবেথ বয়লি, যার সাথে ওনার প্রেম এবং পরবর্তীতে বিয়ে করেন, তাকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা। তো আসলে স্পেন্সার প্রেম বিষয়ক সনেট রচনাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এদিকে কবিতা প্রকাশের পূর্বেই পেত্রার্কের রাইম ইংরেজি কাব্যধারাকে স্পর্শ করেছে। মানে তার কবিতার আগেই পেত্রার্কের যে রাইমটা এবি ওই যে শেক্সপিয়ারিয়ান সনেট যে ছিল, যেরকম এবি CDCD EF GG সনেট 18 এরকম বলে, এগুলো এই ধরনের ইয়াগুলো প্রচলিত ছিল। তো তখন ইংরেজ তরুণ কবিদের মানে পেত্রার্কীয় চিন্তাভাবনা তখন ব্রিটিশ যে ছেলেপেলেরা ওগুলো চেতনা দ্বারা পরিচালিত।
পেট্রার্কিও চেতনাকে আত্মস্থ করে ইংরেজি সনেটের একটা নতুন ধারণার সূচনা করেন স্পেন্সার। আর সমালোচকদের মতে কবিতাটিতে যেন বর নতুন কনেবধূকে নিবেদন করছে তার হৃদয়ের আকুতি। আচ্ছা, ওটা হলো অ্যামোরিতির মধ্যে লেখা ছিল আর কি। উনি বেশি দিন বাঁচেন নাই, 1599 যখন মারা যান তখন তার বয়স জাস্ট 46 বা 47 ছিল, 50ও হয় নাই, কম বয়সে মারা গিয়েছে। আচ্ছা, মোটামুটি এই হলো স্পেন্সারের কাহিনী। আর ফেরি কুইনের কাহিনী যেটা বললাম। আচ্ছা, এখানে রাইম স্কিম তো বলেছি, ABA ডবল বি CB ডবল C। আচ্ছা, এখানে এখন আমি বলি ক্যারেক্টারগুলোকে কি বোঝাচ্ছে। ফেরিল্যান্ড প্রথমে লেখা, তো ফেরিল্যান্ড বোঝাচ্ছে ইংল্যান্ডকে, যে ফেরিল্যান্ডের, হ্যাঁ ইংল্যান্ড। আর ফেরি কুইন বা কুইন গ্লোরিয়ানা ওটা রানী এলিজাবেথ I তাকে বোঝাচ্ছে। লেডি উনা তাকে সত্যের প্রতীক, তাকে বোঝাচ্ছে, সিম্বল অফ ট্রুথ, এটা উনি বুক 1-এর নায়িকা সে। আর রেড ক্রস নাইট হলো সিম্বল অফ হোলিনেস, পবিত্রতা এবং রাইচুয়াসনেস, সততা এবং বিশ্বস্ততা, সে নায়ক বুক 1-এর। ডুয়ার্ফ বা বামন, সে হলো সিম্বল অফ কমন সেন্স হুইচ অ্যাক্ট স্লোলি হোয়েন ইট ইজ নেসেসারি, কমন সেন্সের ব্যাপারটা আর কি ডুয়ার্ফের থেকে বোঝা যাচ্ছে। তারপর বিস্ট, হাফ ওম্যান অ্যান্ড হাফ সার্পেন্ট, ইজ দ্য সিম্বল অফ এরর, এরর বলেছিলাম। আর্কিমাগো, আর্ট ম্যাজিশিয়ান, এবং ইট ইজ দ্য সিম্বল অফ ইভল অ্যান্ড হিপোক্রেসি, শত্রুতা এবং শঠতা। মরফিয়াস হলো গড অফ স্লিপ, ঘুমের দেবতাকে বলে, নাম হলো মরফিয়াস। স্যান্স ফয়, ইটস আ হিটম্যান হু হ্যাজ নো ফেইথ ইন ক্রিশ্চিয়ান বিলিভ, এখানে একটা ছোট ক্যারেক্টার আছে, সে হয়তো ওই হিটম্যান আর কি, ভাড়াটে খুনি আর কি। ডুয়েসা, ডুয়েসা ইজ দ্য সিম্বল অফ ফলসহুড অ্যান্ড ডুপ্লিসিটি অর ডিসিট, শি রিপ্রেজেন্টস মেরি কুইন অফ স্কটল্যান্ড। আচ্ছা, এটা এই ইয়াটা যখন আসে এই ক্যারেক্টারটা বোঝাচ্ছে যে কুইন অফ স্কটল্যান্ডের যে রানী ছিল মেরি, তার ওই তারও ওরকম শঠতা বা চাতুরতা এরকম ছিল, সেই ইয়াটাকে ডুয়েসা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, স্পেন্সারের ফেরি কুইন সম্পর্কে আরও ডিটেলস কিছু থাকলে আমরা নেক্সট দুটা ক্লাসে, প্লাস ইয়াটা বেশি ছোট করে পড়ায় ফেলা হয়েছে, ওটা হলো প্যারাডাইস লস্ট, এই দুটো একটু ইয়া করবো। আর উপন্যাসগুলো মোটামুটি একটা ক্লাস দুটা ক্লাসে হলেই হয়ে যায়। সো আর দুটা ক্লাস আছে ইনশাল্লাহ, দেখা হবে। ইয়াটা বন্ধ করে দেন মোবাইলটা।